প্রমত্তা পদ্মা নদী পাড়ি দিয়ে আমরা যাচ্ছি দুর্গম এক জনপদ ঢালার চরে। বাংলাদেশের দীর্ঘতম এই নদীর বুক চিরে যেতে যেতে মুগ্ধ হয়ে দেখছি প্রকৃতি ও জীবন বৈচিত্র্যের রূপ মাধুরী। কোথাও চোখে পড়ে দলবদ্ধ জেলেদের পদ্মার বুক থেকে রূপালী ইলিশ ছেঁকে তোলার আয়োজন। পদ্মার শতাধিক প্রজাতির মাছ আমিষ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দেশ জুড়ে। কোথাও বা চোখে পড়ে আগ্রাসী পদ্মার ভাঙনের খেলা। বিরক্ত করার কেউ না থাকায় কম বেশি অর্ধশত প্রজাতির স্থানীয় ও পরিযায়ী পাখির আনাগোনায় মুখর পদ্মাচরের জল, স্থল, অন্তরিক্ষ যেন অভয় আশ্রম। বাংলাদেশের উত্তর কেন্দ্রীয় অঞ্চলের ৩২ নম্বর নদী পদ্মার সাথে উত্তর পশ্চিমাঞ্চলের ৭৬ নম্বর নদী যমুনা মিলেছে যেখানে, এই ঢালারচর নামের জনপদটি মোটা দাগে সেখানেই। পাবনার বেড়া উপজেলাধীন ঢালারচরের দক্ষিণে পদ্মা নদী পার হলেই রাজবাড়ীর জেলা শহর, ঢালারচরের পূর্বে যমুনা নদী পার হলেই মানিকগঞ্জের আরিচা। এপার ওপার পারাপারে নৌযানী এখানে মূল ভরসা। আমিনপুর থানার আওতায় থাকা এই ঢালারচর পাবনা জেলা সদরের প্রায় ৬০ কিলোমিটার পূর্ব দক্ষিণে এবং বেড়া উপজেলা সদরের প্রায় ৩৮ কিলোমিটার দক্ষিণে। মোটর চালিত রিক্সা ভ্যান আর অটো নামে রিজি বাইক এখন ঢালারচরে চলাচলের মূল মাধ্যম। ৩৮ বর্গ কিলোমিটার আয়তনের ইউনিয়ন জনপদ ঢালারচর যাতায়াতের বেহাল অবস্থার কারণে একসময় ছিল চরমপন্থী রাজনীতির ঘাঁটি অঞ্চল এবং সশস্ত্র সন্ত্রাসীদের নিরাপদ হাইড আউট। স্বাধীনতা উত্তরকাল থেকে ২ শতাধিক মানুষের প্রাণ গেছে দুর্গম এই জনপদে। বেড়িবাঁধ, সড়ক ও রেল সংযোগ, বিদ্যুৎ সরবরাহ, পুলিশ ফাঁড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র সহ নানা ধরনের অবকাঠামোগত উন্নয়নের প্রভাবে বিগত দশকে ঢালারচরের বাস্তবতা বদলে গেছে বেশ। গ্রামভিত্তিক ইউনিয়ন জনপদ ঢালারচরের এই গ্রামটির নাম ঢালাধারাই। কিছু পায়ে হেঁটে, বাকিটা অটোতে চড়ে এলে দক্ষিণের মকুরিঘাট থেকে উত্তরের এই ধারাই গ্রামে আসতে আধ ঘন্টা সময় লাগে। এই ধারাই গ্রাম সহ পুরো ঢালারচর ইউনিয়নের জনসংখ্যা এখন ১৮,০০০-এর উপরে। টিন, কাঠ ও কংক্রিট পিলারের বানানো বাড়ি বেশি চোখে পড়ে ঢালারচরে। ছোট বা বড় উঠান প্রতিটি বাড়িরই আবশ্যিক অনুষঙ্গ। আমিষ চাহিদা পূরণ ও বাড়তি আয়ের জন্য ঘরে পালা পশু ও পাখির দেখা মেলে বাড়িতে বাড়িতে। পশুখাদ্যের অভাব না থাকায় এই ধারাই গ্রাম সহ পুরো ঢালারচরে পালা হয় উল্লেখযোগ্য সংখ্যক গরু।
ঢালার চরে কেউ গরু পালেন গেরস্থ হিসেবে, কেউ পেশাদার খামারি হিসেবে। খামারিদের কেউ কেউ নিজের গরুর পাশাপাশি অন্যের গরুও পালেন বর্গা নিয়ে। জীবিকার অন্যতম উৎস হওয়ায় খামারিরা গবাদি পশু সাধারণত পালেন সযত্নে ও পেশাদারিত্বের সাথে। মাসকালাইয়ের খোসা ঢালার চরের বাসিন্দাদের পছন্দের পশুখাদ্য। খড় ও ঘাস বিচালির মতো প্রচলিত পশুখাদ্যের পাশাপাশি মাসকলাইয়ের খোসাও পর্যাপ্ত পরিমাণে খাওয়ানো হয় গোহালির গবাদি পশুকে। গবাদি পশু পালন লাভজনক হওয়ায় ঢালার চরে খামারি গরুর সংখ্যা দিন দিন বাড়ছে। গবাদি পশু বেশি বলে জ্বালানি হিসেবে গোবর ঘুঁটের ব্যবহারও বেশি। রোদে শুকানো মাসকলাই গাছ পিটুনি পদ্ধতিতে মাড়াই করলে আলাদা হয় মাসকলাইয়ের দানা এবং খোসা। নিজেদের খেতে উৎপাদিত তেল প্রদায়ী এই সরিষা দানা ঢালার চরের বাসিন্দাদের অন্যতম প্রধান অর্থকরী ফসল। ঢালার চরের অর্থকরী ফসলগুলোর মধ্যে যথারীতি প্রথম কাতারে অবস্থান সোনারঙাই ধানের। দৈনন্দিন রান্নাবান্নায় মাটির চুলা ব্যবহারের চল প্রায় একচেটিয়া এখানে। রান্নার জন্য দরকারি মশলাপাতির বেশিরভাগটা এখানকার বাসিন্দারা সাধারণত নিজেরাই ফলান ক্ষেত খামারে। চালের গুঁড়া লেই দিয়ে মাটির খোলায় চিতই পিঠা তৈরির এমন আয়োজন চলে ঢালার চরের হেসেলে হেসেলে। ৮-১০টা গ্রামের মতো ঢালার চরেও রন্ধনপটু গৃহিণীদের একটা ভালো সময় যায় পিঠাপুলির পেছনে। শহুরে মানুষজনের মতো শুধু শীত মৌসুমে নয়, এখানকার বাসিন্দারা হরেক পদের পিঠাপুলি বানান এবং খান কম বেশি সারা বছরই। আমি এই বিগত পাকিস্তান আমলের সময় আমরা এই নদী ভাঙন বিলিং হয়ে এই ডালারচর ভাঙার পর আমরা যাই হইলো নতুবপুরতে ভাঙিয়ে চলে যাই হইলো আমরা দাসপাড়াতে ভাঙা যাওয়ার পর খারচর কিছুদিন থাকলাম। তারপরে এখানে 10-12 ভাঙা দেওয়ার পর আমরা রাজবাড়ী জেলায় কুকলিশ্বরে যায় বসবাস করতে লাগলাম। তখন ওই জায়গা যখন বিলীন হয়ে যায় তখন আমাদের এই ডালারচর আবার জমি জাতি উঠলো। আমাদের এই বাপ দাদার সহসম্মতে আমরা এসে বসবাস আমরা এই ডালারচরে করলাম। ঢালার চরের নদী ভাঙা মানুষেরা শিকস্তি ও পয়স্থির অচ্ছেদ্য চক্রে বাঁধা পড়ে এক জীবনে ভাঙা সংসার গোছান, কেউ 3 বার, কেউ 5 বার, কেউ বা 8 বার। বাস্তবতা রূঢ় হলেও যাপনযোগ্য করে তোলার প্রচেষ্টায়
এখানকার দৈনন্দিন জীবন স্নিগ্ধ, সুন্দর, সহজ। কাঁথার গায়ে সুই সুতার ফোঁড়ে নকশা গড়ার পাশাপাশি সমান দক্ষতায় জালি কাপড়ের মাদুরেও ফুটো সারান ঢালার চরের মেয়েরা। অন্য সব জায়গার মতো এখানকার কিছু জেলেও রিং জাল বা দুয়ারি জাল ব্যবহারে অভ্যস্ত। ঢালার চরের বেড়ি বাঁধে গড়ে ওঠা এই দোকান ছোট বড় নির্বিশেষে চিত্ত বিনোদন, জনসংযোগ ও নিত্যপণ্য কেনাকাটার উল্লেখযোগ্য জায়গা। দোকানে আসা বড়দের সেরা অবসর বিনোদন ক্যারম খেলা। ঢালার চরের বাড়ন্ত শিশুদের শৈশবটা কাটে শখ পূরণ ও খেলাধুলার কম বেশি আনন্দে। বাণিজ্যিকভাবে চাষাবাদ না হলেও ফলের রাজা আম এবং ভেষজ গুণের বেল সহ নানা জাতের ফল ফলাদির গাছ কম বেশি আছে এখানকার প্রতি বাড়িতে। বড়দের পান সুপারির আড্ডা, ছোটদের গাছ দোলানোর দুলুনি, বয়সভেদে অবসর সময় এখানে কাটে নানান উপায়ে। উন্নয়নের নানা সূচকে পিছিয়ে থাকলেও স্নিগ্ধতার কমতি নেই এখানকার গ্রামীণ জীবনধারায়। গরুর পাশাপাশি মহিষেরও দেখা মেলে ধারাই গ্রামের গোয়ালে। কেউ কেউ ঘোড়াও পালেন মালটানা গাড়ির সাথে জুড়ে দিয়ে পরিবহনের কাজে ব্যবহারের জন্য। মালামাল পরিবহনের কাজে ঢালার চরে ঘোড়ার গাড়ির চেয়েও বেশি ব্যবহৃত হয় মহিষের গাড়ি। ধারাই গ্রামের রাখালেরা প্রতিদিন গোয়ালের গরুগুলোকে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যান ঢালার চরের প্রান্তিক গোচারণ ভূমিগুলোতে। ঢালার চরের গোচারণ ভূমিতে চড়ে বেড়ানো গরুগুলো ঘাস খায় সকাল থেকে বিকেল পর্যন্ত। আয়ের উৎস হিসেবে এই চরে কৃষিকাজের পর দ্বিতীয় অবস্থান এখন পশুপালনের। কৃষিকাজের জন্য প্রায় ২,৯০০ হেক্টর আয়তনের ক্ষেত খোলা বা আবাদি জমি আছে ঢালার চরে। বালুর পরিমাণ কিছুটা বেশি হলেও পদ্মা ও যমুনা নদীর পলি ও পানির কারণে এখানকার জমি বেশি উর্বর। ঢালার চরের চাষিরা কেউ চাষ করেন নিজের জমিতে, কেউ বর্গা বা সংকাইল নেয়া অন্যের জমিতে। পটল সহ নানা ধরনের শাকসবজির চাষ হয় ঢালার চরে। জমির উর্বরা শক্তি এবং শস্যের উৎপাদনশীলতা বেশি হওয়ায় স্থানীয় বাসিন্দাদের বেশিরভাগই কৃষিকাজ করে জীবিকা চালান এখানে। গ্রীষ্ম, বর্ষা, শীত ৩ ঋতুতেই
নানা প্রজাতির বেগুন ফলানো হয় ঢালার চরে। তিনশো আট ঝাড় কলা রুয়ে থাকবে চাষি ঘরে শুয়ে। তোলো গেড়ো নাকেটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত। খনার এই বচনের সত্যতা জানেন ঢালার চরের কলা চাষিরা। ক্রমবর্ধমান আবাদ ও ফলনের কারণে কলা এখন চাষিদের সাংবৎসরিক আয়ের অন্যতম উৎস। ধানের বীজতলা থেকে চাষিরা জালা নামের চারা সাধারণত তোলেন। আউশ চারার বয়স 20 থেকে 25 দিন, আমন চারার 25 থেকে 30 দিন আর বোরো চারার 35 থেকে 45 দিন হলে। তুলে ফেলা চারার গোছাগুলোকে বেঁধে আটি বানানো হয় পরিবহন ও রোপণ করার সুবিধার্থে। ধানই ঢালার চরের মূল ফসল। আমন ও ইরিবোরো মৌসুমে উপসি, হাইব্রিড ও দেশি 3 জাতের ধানের আবাদ হয় এখানে। উপযুক্ত মাটি, পর্যাপ্ত জলসেচ, অনুকূল আবহাওয়া আর সযত্ন পরিচর্যার কারণে ঢালার চরে ধানের বাম্পার ফলন হয় প্রতি মৌসুমে। বেশি আবাদ হয় মশলা জাতীয় গৌণ শস্য রসুনেরও। সার ও কীটনাশকের উপরি প্রয়োগ এবং আগাছা অপসারণ সহ প্রয়োজনীয় পরিচর্যার মাধ্যমে এখানকার রসুন চাষিরা গড়ে প্রায় 8.5 মেট্রিক টনের মতো রসুন পান প্রতি হেক্টর জমি থেকে। ঢালার চরের চাষিরা রসুনের সাথে পাল্লা দিয়ে প্রচুর পরিমাণে ফলান পেঁয়াজও। খেতে কাজ করার সময় রোদের প্রকোপ থেকে পেঁয়াজ চাষিকে বাঁচায় গামছার মাথাল। জাতভেদে চারা রোপণের সাধারণত 1.5 থেকে 2 মাস পর চাষিরা ক্ষেত থেকে পেঁয়াজ তোলেন। ঝুরঝুরে মাটিতে পেঁয়াজ ফলানোয় তুলতে তেমন কষ্ট হয় না। ক্ষেত থেকে পেঁয়াজ তোলার পর পেঁয়াজ কাটার পালা। এক একজন কৃষি শ্রমিক সারা দিনে প্রায় মন 5 পেঁয়াজ কাটতে পারেন। নারী কৃষি শ্রমিকরা পেঁয়াজ কাটার কাজ বেশি করেন। শুধু পেঁয়াজ কাটা নয়, বীজতলা তৈরি থেকে শুরু করে ফসল সংগ্রহ পর্যন্ত নারীরা চাষাবাদের ধাপভিত্তিক কাজে অংশ নেন সমান তালে। কাণ্ড থেকে বিচ্ছিন্ন করার পর বিপণনের উপযোগী হয় পেঁয়াজ নামের মাংসল কন্দ। ঢালার চরের পেঁয়াজ চাষিরা জাতভেদে প্রতি বিঘা জমি থেকে পেঁয়াজ সাধারণত আহরণ করেন কম বেশি 50 মনের মতো। দেশি ও বিদেশি মিলিয়ে বেশ কয়েক জাতের পেঁয়াজ ফলে ঢালার চরে। ফলনের হার ভেদে দাম এবং চাহিদা
কোনোটার বেশি, কোনোটার কম। বিপণন উপযোগী পেঁয়াজ ঢালার চরের অন্যতম প্রধান অর্থকরী ফসল। ক্ষেত থেকে পেঁয়াজ তোলার পর কাটাকাটি, রোদে শুকানো, ঝাড়াই, বাছাই ও বস্তাবন্দি করার ধাপভিত্তিক কর্মকাণ্ড প্রায় সপ্তাহ খানেক ধরে চলে ঢালার চরের বাড়িতে বাড়িতে। স্বাদে তেতো হলেও করলার আবাদ, ফলন ও জনপ্রিয়তা অন্য সব সবজির চেয়ে কম নয় ঢালার চরে। নীল রঙা ফুলের শোভা বিলানো কালাইয়ের এখানে চাষ সাধারণত হয় রিলে ফসল হিসেবে। বীজ বপনের পর বেড়ে ওঠা ধনিয়া গাছের ফুল থেকে উদ্ভূত ফল আহরণযোগ্য সাধারণত হয় 150 থেকে 180 দিনের মধ্যে। রবি ও খরিফ উভয় মৌসুমে মরিচ ফলে ঢালার চরে, বেশি ফলে রবি মৌসুমে। পাখির দানাদার খাবার যোগান দিতে চীনা নামের এই দানাশস্য ভালোই ফলে ঢালার চরের বেলে মাটিতে। জুৎসই মাটি ও আবহাওয়া থাকায় নামকরা মশলা ফসল কালোজিরারও বেশ ভালো ফলন ঢালার চরে। সুগন্ধি মশলা ফসল মৌরিও পিছিয়ে নেই। বিলুপ্ত প্রায় গুজি তিল ফলিয়ে ঢালার চরের চাষিরা বাঁচিয়ে রেখেছেন দেশি তিলের জাত। বহুমাত্রিক উপযোগিতা থাকায় দেশের অন্যান্য জায়গার মতো দুর্গম ঢালার চরেও বাড়ছে সূর্যমুখীর আবাদ। সূর্যমুখী ফুল দেখতে সূর্যের মতো, থাকেও সূর্যের দিকে মুখ করে। তেল জাতীয় ফসলগুলোর মধ্যে ঢালার চরে সরিষাটা ফলানো হয় সবচেয়ে বেশি। সরিষার পাতা ও শুটির রং হলুদ হয়ে ফল পাকলে 85 থেকে 95 দিনের মধ্যে ফসল কেটে সার বেঁধে ফেলে রাখা হয় রোদে শুকানোর জন্য। সরিষার দানায় 40 থেকে 44% তেল থাকায় এটি বাংলাদেশের প্রধান ভোজ্য তেল ফসল হিসেবে বিবেচিত। রোদে শুকানো সরিষা ফসল একাধিক উপায়ে মাড়াই করলে মেলে তেল প্রদায়ী সরিষা দানা। আধুনিক কৃষি প্রযুক্তির প্রয়োগ সহ নানা কারণে ফসলের উৎপাদনশীলতা বেড়ে যাওয়ায় ঢালার চরের ক্ষেত খামারে এক ফসল তোলার পরপরই সাধারণত শুরু হয় আরেক ফসল আবাদের তোড়জোড়। মাড়াই করার পর কুলা দিয়ে ঝেড়ে আলাদা করা হয় মাসকলাইয়ের দানা এবং মাসকলাই খোসা। ঢালার চরে মাসকলাইয়ের উৎপাদন বেশি বলে মাড়াইয়ের মাধ্যমে খোসাও মেলে প্রচুর পরিমাণে। মাড়াইয়ের মাধ্যমে পাওয়া মাসকলাইয়ের এই উপজাতকে কেউ বলেন খোসা, কেউ বলেন খসি। মাসকলাইয়ের খোসা বা খসিরও বহুমাত্রিক উপযোগিতা আছে ধানের খড়ের মতো।
আফ্রিকার দেশ ইথিওপিয়া, কেনিয়া ও জাম্বিয়ার বাসিন্দাদের মতো এই ঢালার চরের বাসিন্দারাও মাসকলাইয়ের খোসা ব্যবহার করেন বিকল্প গোখাদ্য হিসেবে। মাসকলাইয়ের খোসা ধানের খড়ের মতোই ওজনে হালকা হলেও খড়ের চেয়ে বেশি পুষ্টিকর। ধান ও ভুট্টার খড়ের চেয়ে বেশি প্রোটিন ও ক্যালসিয়াম আছে মাসকলাইয়ের খড় বা খোসায়। সালফারের পরিমাণ কিছুটা বেশি থাকায় পরিমাণ মতো খাওয়ানোর বাধ্যবাধকতা থাকলেও পুষ্টিমানে মাসকলাইয়ের খোসা মোটেও কম যায় না। গবাদি পশুদের বছর জুড়ে খাওয়ানোর জন্য ঢালার চরের বাসিন্দারা খড়ের গাদার মতো মাসকলাইয়ের খোসাও সংরক্ষণ করে রাখেন গোলা ঘরে। ঢালার চরে উৎপাদিত কৃষিপণ্যের বাজারজাতকরণে ঘোড়ার গাড়ি ও মহিষের গাড়ি যেমন প্রধান সহায়, তেমনি কাঁচা ও পাকা সড়কের অভাব এখানকার প্রধান বাস্তবতা। বেহাল যোগাযোগ ব্যবস্থার মধ্য দিয়েই ঢালার চরের রকমারি কৃষিপণ্য স্থানীয় রামনারায়ণ বাজার, গোয়ালনগর হাট ও কাশিমমোড় হাট হয়ে পাবনা, রাজবাড়ী, মানিকগঞ্জ ও ঢাকাসহ দেশের নানা জেলা জনপদে চালান হচ্ছে। দক্ষিণে পদ্মা আর পূর্বে যমুনার জলধারা থাকায় ঢালার চরের বাসিন্দাদের চলাচল, কৃষিপণ্য পরিবহন ও মাছ ধরায় বাহন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নানা ধরনের নৌকা। নদীর পাড়েই চলে সেই বাহনের মেরামতি, নির্মাণ ও দেখভাল। চারণভূমিতে চড়ে বেড়ানো গবাদি পশুগুলো বিকেলে এভাবে বাড়ি ফেরে দল বেঁধে। চারণভূমি থেকে বিরান বালুচরের বুক মারিয়ে গরুর পাল বিকেলে যখন ছোটে গোহাল পানে, দলবদ্ধ খুরের আঘাতে ওরা ধুলায় আক্ষরিক অর্থেই দৃশ্যমান হয় গোধূলির সন্ধ্যা। চরাঞ্চলের রূঢ় বাস্তবতা, গ্রামীণ জীবনের চেনা স্নিগ্ধতা আর সমস্যা ও সম্ভাবনার বহুমাত্রিক চলক নিয়ে পদ্মা পাড়ের ধূলিধূসর এই ঢালার চর যতটা দুর্গম ততটাই মন কাড়া।